আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, যে আমি একটা কেমিস্ট্রি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আহ, আমাদের তৃতীয় মাইগ্রেশনের রেজাল্ট দিয়ে দিচ্ছে। আশা করি অনেকেই 10,000 টাকা দিয়ে ভর্তি প্রাথমিকভাবে নিশ্চিত হয়তো করছেন বা করতেছেন। এটা আমাদের 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যাই হোক, তো আমি আমার আলোচনা আজকে 4টা ধাপে কথা বলবো। প্রথমে হলো যারা অলরেডি চান্স পেয়ে গেছেন এবং যাদের সিট নিশ্চিত হয়ে গেছে তাদের কি করণীয়, বা ভর্তির সময় তাদের কি করতে হবে। 2 নম্বরে যারা 10,000 টাকা দিয়ে দিচ্ছে, এর মধ্যে কেউ কেউ হয়তো এমন আছে 10,000 টাকা জমা দিয়েছে কিন্তু ভর্তি বাতিল করতে চায় বা ভর্তি হইতে চায় না, তার কি করণীয়। 3 নাম্বার হইলো যারা এখনো ওয়েটিং এ আছে, এখনো চান্স পান নাই, কি হবে, কত পর্যন্ত যাবে, এই নিয়ে ধোঁয়াশার মধ্যে আছে। আর 4 নাম্বার হলো অনেকে কেউ কেউ বলছে যে আমাদের তো পরীক্ষা চান্স পেয়ে গেছে, ক্লাস কবে শুরু হবে, এই সময় আমরা কি করব। এই 4টা গ্রুপ নিয়ে আমি আলোচনা আগে সম্পন্ন করবো ইনশাল্লাহ। তো সে যারা যে জায়গায় যারা আছেন সবাইকে মনোযোগ দিয়ে কথা শোনার জন্য অনুরোধ করছি। প্রথমে আলোচনা, যে যারা চান্স পেয়ে গেছেন, অলরেডি 10,000 টাকা ভর্তি দিয়ে ভর্তি নিশ্চিত করছেন। যারা ভর্তি নিশ্চিত করছেন এটা কিন্তু ভর্তি চূড়ান্ত ভর্তি না। চূড়ান্ত ভর্তি হইতে হইলে আপনাকে 19শে এপ্রিল 26 থেকে 22শে এপ্রিল 26 পর্যন্ত যে যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, অর্থাৎ আমাদের তৃতীয় মাইগ্রেশন শেষ হওয়ার পরে যে যে জায়গায় আছেন তাকে সেই জায়গাতে ভর্তি হইতে হবে। অনেকের প্রশ্ন হইলো যে মনে করেন একজন হয়তো বা প্রথমে সে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সে 10,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করেছিল, পরে মাইগ্রেশন হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। তো এখন কি সে আবার 10,000 টাকা দিতে হবে? উত্তর হলো না। আপনি একবার 10,000 টাকা দিয়ে ভর্তি হলে ভর্তি নিশ্চিত হয়ে গেল, এবার মাইগ্রেশন হয়ে যেখানেই যাক না কেন আপনার আর কোনো সমস্যা নেই, একবারই 10,000 টাকা দিতে হবে। 2 নাম্বার হলো এখন যে জায়গাটায় যে তৃতীয় মাইগ্রেশনের পরে আপনার সর্বশেষ যে ইউনিভার্সিটিতে আপনাকে দেওয়া হয়েছে, যে ফ্যাকাল্টি দেওয়া হয়েছে ভর্তি হওয়ার সময়, যে এপ্রিলে যখন ভর্তি হবেন, আপনি সেই ইউনিভার্সিটিতে সেই ফ্যাকাল্টিতে মানে সে ফ্যাকাল্টি মানে সেই অনুষদে যাবেন ভর্তি হওয়ার জন্য এবং সেখানে টাকা জমা দেবেন। এরপরে আবার যদি আপনার মাইগ্রেশন হয়, মনে করেন আপনি খুলনায় ভর্তি হয়েছিলেন, কিন্তু এখন খুলনা থেকে মাইগ্রেশন হয়ে আবার হয়তো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, মাইগ্রেশন হয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন। তো পরে এটা পরে টাকা ঠিক করা হবে, টাকা জমাতে। যদি মনে করেন কোন ইউনিভার্সিটি হয়তো বেশি টাকা নেয়, কোন ইউনিভার্সিটিতে কম, যদি যে ইউনিভার্সিটি আপনি ভর্তি হয়েছেন সেই ইউনিভার্সিটি যদি বেশি টাকা নিয়ে থাকে, পরবর্তী যে ইউনিভার্সিটি গেছেন সেখানে যদি টাকা কম নিয়ে থাকে, তাইলে আপনাকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে। মনে করেন আপনি খুলনায় গেছেন, সেখানে হয়তো টাকা বেশি নেওয়া হয়, বাকি বিতে টাকা কম নেওয়া হয়, তাইলে বাকি বিতে যেহেতু কম নেওয়া হয় সেক্ষেত্রে আপনি টাকা ফেরত পাবেন। আবার উল্টা যদি হয়, আপনি এমন এক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন যেখানে টাকা কম লাগে, কিন্তু পরবর্তীতে এমন এক জায়গায় গিয়েছেন যেখানে টাকা বেশি লাগে, আবার একই ইউনিভার্সিটিতেও ইন্টার্নি থাকা না থাকার কারণে ভর্তি ফি হয়তো কম বেশি লাগতে পারে। সেই ক্ষেত্রে হয়তো আপনি প্রথমে যেখানে ভর্তি হয়েছিলেন সেখানে ইন্টার্নি নাই, টাকা কম লাগে, পরবর্তীতে মাইগ্রেশন হয়ে অন্য জায়গায় চান্স পেয়েছেন, সেখানে ভর্তি বেশি হইতে পারে। তো এটা হলো পরে অ্যাডজাস্ট করা হবে, এ নিয়ে চিন্তার কিছু নাই। আর যে এখন কি করণীয়, থার্ড মাইগ্রেশনের পরে তেমন কিছুই করণীয় নয়। জাস্ট 19শে এপ্রিল থেকে 22শে এপ্রিল, এই যে 4 দিন সময় আছে, 19, 20, 21, 22, এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন। তবে আরেকটা পরামর্শ দেবো, প্রথম দিকে ভর্তি হয়ে নেওয়াই ভালো। কারণ গতবার আমার একটা অভিজ্ঞতা হলো, একজন ভর্তি হবে, লাস্ট দিন ভর্তি হবে, সিলেটে আসবে, রাস্তায় হয়ে গেছে যে জ্যামে আটকে পড়ছে, আস্তে আস্তে 5টা বেজে গেছে। যাক, এখন আমাদের টাইম তো 5টা বন্ধ থাকে। তো এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় সময় মতো না ভর্তি, কারণ 4 দিন সময় পাওয়া যাচ্ছে। তো 4 দিনের মধ্যে আমি কেন লাস্ট দিন বেছে নেবো? এই জন্য এটা লাস্ট দিন বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ না, আগে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ। এই জন্য আমরা আগে ভর্তি হয়ে চলে আসবো, টাকা জমা দিয়ে ভর্তি হয়ে যাবো। এখন 10,000 টাকা কিন্তু জাস্ট ভর্তি নিশ্চিতকরণ করা, ভর্তি হওয়া না। এবার দ্বিতীয় প্রশ্ন যারা করছেন যে আমরা অন্য জায়গায় ভর্তি হয়ে গেছি বা ভালো জায়গায় ভর্তি হয়েছি বা এখানে এখন আর পড়তে চাচ্ছি না, আমি ভর্তি বাতিল কিভাবে করবো? আপনারা কিন্তু এখনো ভর্তি হন নাই, কাগজপত্র জমা দিয়ে 19শে এপ্রিল থেকে 22শে এপ্রিল এটাই ভর্তি। 10,000 টাকা যেটা জমা দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র ভর্তি নিশ্চিত করা। আপনি যদি ওই কাগজপত্র নিয়ে ওই যে ইউনিভার্সিটিতে আপনার চান্স দেখানো হচ্ছে সেখানে যদি আপনি না যান, তাহলে অটোমেটিক আপনার ভর্তি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, কিছুই করার লাগবে না। তবে যদি কেউ 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যায় পুরো টাকা দিয়ে ভর্তি হয়, তারপরে অন্য কোথাও চান্স পাইছে,
অন্য কোনো কারণে মনে করেন এবার মেডিকেলে ভর্তি হলো বা যে কোনো কারণে, এর টাকা দিয়ে ভর্তি যদি কমপ্লিট করে, কমপ্লিট করার পরে আবার যদি ভর্তি বাতিল করতে চায়, কাগজপত্র তুলে আনতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 10,000 টাকা আরো অতিরিক্ত দিতে হবে। অর্থাৎ সে তো এখন 10,000 টাকা দিচ্ছে, এখন তার ভর্তি ফি মনে করেন 18,000 টাকা, সে আরো তো 8,000 টাকা দিয়ে সে ভর্তি হইলো, কিন্তু এখন সে ভর্তি বাতিল করতে হইলে তাকে আরো অতিরিক্ত 10,000 টাকা দিতে হবে। কারণটা কি? কারণটা হলো কারণ তার কারণে একজন সিট নষ্ট হইলো। এই জন্য ভর্তি হওয়ার পর, সমস্ত চূড়ান্ত ভর্তি হওয়ার পরে কেউ যদি ভর্তি বাতিল করে, তাকে অবশ্যই 10,000 টাকা দিয়ে ভর্তি বাতিল করতে হবে। এই জন্য ভর্তি হওয়ার সময় ডিসিশন নিতে হবে আসলে কোন কোন জায়গায় আমরা ভর্তি হব বা হব না। এই জন্যই আমাদের যে ভর্তির টাইমটা দেওয়া ছিল মার্চে, মার্চের পরে আমরা এপ্রিলে নিয়ে গেছি, এই জন্যই যাতে অনেকে গুচ্ছ পরীক্ষা, অনেকে হয়তো গুচ্ছতে চান্স পেলে আর কৃষিতে পড়তে চাবে না, এরকম কিছু সংখ্যা হয়তো কম সংখ্যক কিছু থাকতে পারে, তো তাদের জন্যই নাইলে তারা ভর্তি হয়ে গেলে তখন তারা আবার অতিরিক্ত 10,000 টাকা দেওয়া লাগতো। তো এই জন্যই আমরা এই টাকে, যাতে এই ধরনের সমস্যায় মানুষ পড়তে না হয়, এই জন্য আমরা এপ্রিলে নিয়ে গেছি, যাতে এই উচ্চ ভর্তি পরীক্ষার পরে যারা আসলেই কৃষিতে পড়তে ইচ্ছুক তারাই যেন ওইখানে ভর্তি হয়। এরপরে যে কথা হইলো, যারা চান্স পায় নাই বা ওয়েটিং এ আছে কৃষিতে ভর্তি হইতে ইচ্ছুক, তারা যে বলছে যে আসলে এরপরে কি হবে, আবার ওয়েটিং ডাকবে কিনা, এটা হবে যে চূড়ান্ত যে ভর্তি। এই যে অনেকে বলতেছে যে অটো মাইগ্রেশন হবে, যখন এই যে 19শে এপ্রিল থেকে 22শে এপ্রিলের মধ্যে যখন সিট খালি হবে, যখন সিট, যে সমস্ত সিট খালি থাকবে, তখনই অটো মাইগ্রেশন হয়ে যাবে, আপনারা কিছু করা লাগবে না। এর দিন যে গণভর্তি যেটা বলা হচ্ছে যে 11-5 তারিখে, এই গণভর্তির দিন আপনার কিছু করা লাগবে না, আপনার যাওয়া লাগবে না। তার আগেই আপনি জেনে যাবেন যে আপনার কি মাইগ্রেশন হয়েছে কি হয় নাই। যারা আগে টাকা জমা দিয়ে পুরো চূড়ান্ত ভর্তি হয়ে যাবে, তারা আগে জেনে যাবে ভর্তি কোন জায়গায় তারা চূড়ান্ত ভর্তি হয়ে গেছে। শুধুমাত্র যারা ভর্তি এখনো হয় নাই, 10,000 টাকা জমা দেওয়ার সুযোগই পায় নাই, ওয়েটিং এ আছে, শুধুমাত্র তারাই 11-5-26 তারিখে যাবে। তখন ঘোষণা দেওয়া হবে যে কোন ইউনিভার্সিটিতে সিট খালি। সাধারণত বড় বড় ইউনিভার্সিটি গুলিতে ওই সময় সিট খালি থাকার সম্ভাবনা কম, যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অথবা শেরে বাংলা বা সিবাসু বা সিলেট, এই সমস্ত ইউনিভার্সিটিতে সিট মানে হয়তো অনেক সময় দেখা যায়, যে সময় খালি নাও থাকতে পারে বা খালি থাকলেও হয়তো সব ফ্যাকাল্টিতে থাকবে না, দুই একটা ফ্যাকাল্টিতে হয়তো বা থাকতে পারে। অন্যান্য যে ছোট ইউনিভার্সিটি বা যেগুলো নতুন ইউনিভার্সিটি যেগুলো, সেগুলিতে সাধারণত সেগুলিতে সাধারণত যেটা বলছিলাম, যে ছোট ইউনিভার্সিটি গুলিতে সময় পারে। তারপরে যাই হোক, যে ইউনিভার্সিটি সিট খালি থাকবে সেই ইউনিভার্সিটি বিভিন্ন বুথ থাকবে, তখন হয়তো বা ঘোষণা দেওয়া হবে যে যারা আগ্রহী, যারা ওখানে উপস্থিত থাকবে সশরীরে, তখনই ওই সময়ই তাদের ঘোষণা দেওয়া হবে যে এই সিট খালি আছে। তখন ছাত্ররা চয়েস দিবে, দিয়ে সেখানে যদি কেউ ভর্তি না হয়, ওখানে যদি ভর্তির জন্য তারা জমা হতে যাবে, ওইখানেই দেখা যাবে যে কেউ ভর্তি হয়ে গেছে বা কেউ হয় নাই। তখন যারা যারা হবে না, সেই সিটগুলো খালি হয়ে যাবে। মনে করেন 100টা সিট হয়তো খালি, ডাকলো এই কত আছে, ওখানে তারা জমা দিল, জমা দেওয়ার পরে বললো যে এতটার সময় 2টার মধ্যে এই 100 জন ভর্তি হন। দেখা গেল 100 জনের মধ্যে 70 জন ভর্তি হলো, 30 জন ভর্তি হইলো না। তখন আবার বলা হলো যে এই 30 জনকে আবার ডাকা হলো, 5টার মধ্যে ভর্তি হন। তখন এই 5টার মধ্যে ওই 30 জন যদি আবার যায়, তখন হয়তো 30 জনের মধ্যে 25 জন গেল, আরো 5 জন খালি থাকলো, তখন আবার 5 জনকে ডাকা হলো। তখন দেখা গেলো 5 জনের মধ্যে 3 জন গেল, 2 জন গেল না। এরকম করতে 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 এক পর্যায়ে দেখা যাবে যে সমস্ত সিট ফিল আপ হয়ে যাবে, তারপরে আর কাউকে ডাকা হবে না। তো সেজন্য যত সিট খালি থাকে, আগে সাধারণত 3 গুণ ডাকা হয়তো, এবার হয়তো আরো বেশি গুণ ডাকা হবে, হয়তো 7 গুণ পর্যন্ত ডাকা হবে। আমার কারণ 100 সিট যদি খালি থাকে, তাহলে হয়তো 700 পর্যন্ত ডাকা হবে। ওই দিন যারা আর ভর্তি হইতে পারবে না, কোনো কারণে যদি ভর্তি না হইতে পারে, তার আর ভর্তির সুযোগ থাকবে না, বা সেদিন যে বাতিল হয়ে যাবে, সেটি সেদিনই কর্তৃপক্ষই চূড়ান্ত ডিসিশন নিয়ে নেবে। তো যার জন্য ওই 11-5 তারিখটা গুরুত্বপূর্ণ, যারা ওই যে পরে ভর্তি হইতে চাচ্ছেন। তবে যে বলছে যে গতবার কেন যে 4900 পর্যন্ত ওই হয়েছে, অনেকেই তো নিশ্চিত না, মনে করেন যার সিরিয়াল 4,000 4,500, সে তো নিশ্চিত না যে সে চান্স পাবে। তার জন্য অনেকে অন্য জায়গায় ভর্তি হয়ে যায়, যখন চান্স পায়, পাওয়ার পরে অনেক সময় অনেকে কাগজপত্র তুলতে পারে না, কিন্তু ওই দিন তার কাগজপত্র সব সহই, মূল ট্রান্সক্রিপ্ট, প্রশ্নপত্র, কোটা ডকুমেন্ট, যা দরকার সমস্ত কিছু নিয়েই তাকে যাইতে হবে। যদি কোনো কারণে ওই দিন না যাইতে পারে, তাহলে কিন্তু তার ভর্তি হওয়ার সুযোগ তার আর থাকছে না। যেমন চূড়ান্ত ভর্তি 19 তারিখ থেকে 22শে এপ্রিল, 4 দিন সুযোগ থাকে, কিন্তু যেটা
গণভর্তি যেটা, সেটা মাত্র একদিনই সুযোগ থাকবে, এরপরে আর সুযোগ থাকবে না। সেজন্য আগে থেকে যারা ওয়েটিং এ পরের দিকে আছেন, তারা আসলে ভর্তি হইতে চাবেন কিনা, ভর্তি হবেন কিনা, বা ভর্তি হইলে যে নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কিনা। তবে যেটা বলতেছি, নতুন ইউনিভার্সিটি হইলেও সাবজেক্ট কিন্তু যখন পাশ করার পরে, মনে করেন আপনি কৃষি অনুষদ থেকে, তখন কেউ বলবে না যে আপনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় না হবিগঞ্জ না কুড়িগ্রাম থেকে আপনি পাশ করেছেন। যে কোনো একটা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেই হইলো। এবং যদি আপনার দক্ষতা থাকে চাকরির ক্ষেত্রে, তারা আপনার দক্ষতা দেখবে, কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করছেন সেইটা দেখবে না। তবে হ্যাঁ, সাধারণত যে সমস্ত পুরাতন ইউনিভার্সিটি গুলিতে তাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটিস বেশি থাকে, হয়তো বা গবেষণা করার সুযোগ সুবিধা বেশি থাকে। আন্ডার গ্রাজুয়েটে যে উম, পার্থক্য কিছুটা হয়, কিন্তু খুব বেশি যে পার্থক্য, আমর যে পার্থক্য, তা আসলে ওইভাবে হয়তো নাও থাকতে পারে। তবে পুরাতন ইউনিভার্সিটিতে অভিজ্ঞ শিক্ষক থাকেন, তাদের পড়ানোর ধাঁচ অসাধারণ থাকবে। আর নতুন ইউনিভার্সিটি নতুন টিচাররা থাকবেন, তারপর নতুন টিচাররা সবই খারাপ হবে তা না, তাদের মধ্যে অনেক দক্ষ শিক্ষক থাকবে না, আশা করা যায়। যার জন্য যে ইউনিভার্সিটি ভর্তি হন না কেন অসুবিধা নেই। আরেকটা জিনিস যে বলতেছি, নতুন ইউনিভার্সিটিতে যে ভর্তি হবে, তার জন্য অন্যান্য সঙ্গে তার সঙ্গে কম্পিটিশন করা, অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কম্পিটিশন করা তার জন্য সহজ হবে। এবং দেখা যাবে যে সে হয়তো একটু দুর্বল, কিন্তু যেহেতু তার সঙ্গে সবাই দুর্বল, সে ওখানে ভালো রেজাল্ট করে ভবিষ্যতে ওই ইউনিভার্সিটি টিচার হয়ে যেতে পারে। আমাদের যেমন কৃষি টিচার হওয়ার জন্য নিয়ম হলো 10% পর্যন্ত তার মেধা। তার মানে মনে করেন এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হচ্ছে 100 জন ছাত্র, 100 জনই ভালো, সেখানে তো আপনার পজিশন হলো 15তম। তার মানে আপনার পক্ষে আর বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া সম্ভব না। কিন্তু আরেকজন ছাত্র হয়তো কুড়িগ্রামে এসে ভর্তি হয়েছে, সেখানে 40 জন ছাত্র, সেখানে সেকেন্ড হয়ে গেছে। সেকেন্ড হওয়ার কারণে তার পজিশন কত, আমাদের 10% মানে হলো চতুর্থ স্থান পর্যন্ত তার সুযোগ থাকবে। যার জন্য সে কুড়িগ্রামে থাকার কারণে তার শিক্ষক হওয়ার সম্ভাবনাটা কিন্তু কি হয়ে গেল, বেড়ে গেল। তো এই জন্য যেটা বলতেছি, যে নতুন ইউনিভার্সিটি ভর্তি হওয়া যে একেবারে খারাপ তা না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার স্কোপ বাড়েও। আবার যেমন পুরাতন ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে টিচার অলরেডি সে সমস্ত ইউনিভার্সিটিতে টিচার নিয়োগ হয়ে গেছে, বা টিচারের জন্য অ্যাডভার্টাইজ কম হবে। আবার নতুন ইউনিভার্সিটিতে সেখানে দেখা যাচ্ছে যেহেতু টিচার কম, ব্যাচ থেকে অনেকেই পাশ করে টিচার হয়ে যেতে পারে। তারপর আরো একটা সুবিধা আছে, মনে করেন যে কোনো নতুন ইউনিভার্সিটি, তার আশেপাশের যারা গবেষণার হোক বা কাজের সুযোগ সুবিধা বাড়ে, যার জন্য সে আশেপাশের লোকদেরকে সে তার গবেষণার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে, অর্থাৎ সার্ভিস দেওয়া, আশেপাশের কৃষকদেরকে সার্ভিস দেওয়ার সুযোগ কিন্তু তার জন্য বেশি থাকবে। তো এরকম কিছু কিছু সুযোগও তাদের জন্য আছে। যার জন্য পুরাতন বা নতুন যে ইউনিভার্সিটিতে ভর্তি হন না কেন, এটা কোনো ব্যাপার না। পাবলিক একটা ইউনিভার্সিটি, এটা একটা বিরাট ব্যাপার। এবং পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। এবং গভর্নমেন্ট সরকার আপনাদেরকে যথেষ্ট পরিমাণ টাকা দেয়, এই সেই টাকাটা আপনারা কাজে লাগাবেন। তো এটা হলো আমার তিনটা প্রশ্ন। চতুর্থ যেটা প্রশ্ন বা আলোচনা, অনেকে দেখি লিখতেছে আমাদের কবে ক্লাস শুরু হবে। আসলে এখন তো ভর্তি হন নাই, ক্লাস কবে শুরু হওয়ার সুযোগ? ভর্তি হয়ে গেলে তো 19শে এপ্রিলে ভর্তি হবেন, তারপরে মে জুনেও তো আবার ইসে মে জুনে এই কোরবানি ঈদের ছুটি, তারপর মানে জুলাইতে হয়তো বা, যেমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি জানি যে তারা জুলাইতে ক্লাস শুরু করবে। তো এখন প্রশ্ন হলো এই সময়টা আমরা কি করব? এক তো আলহামদুলিল্লাহ রমজান মাস, যারা মুসলমান তাদেরকে আমি পরামর্শ দেবো যে রমজানটাকে ভালোভাবে কাজে লাগানো। যেমন আপনি তো রোজা বা তারাবি এগুলোতে আছেন, পারলে কোরআন শরীফ খতম করতে পারেন, কোরআন শরীফ অর্থ সহ চেষ্টা করতে পারেন। এমনকি যদি কেউ মনে করেন যে এই আমাদের সুযোগ আছে, যে এই সুযোগে আমি তাবলিগে যাব, চিল্লায় যাব, আমার জীবনকে এই করে, কারো লেখাপড়ায় না, মানুষের অন্যান্য দিকেও ভালো করার চিন্তা ভাবনা, তো সেই হিসেবে আপনার সেই সময়টাকে আপনি কাজে লাগাইতে পারেন। আপনি মসজিদে বা যে কোনো জায়গায় তারা সময় কাজে লাগাতে পারেন। তারপরে এই ইয়ের পরে রোজার পরেও সময় লাগাতে পারেন, বা অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারাও তাদের ধর্ম অনুযায়ী ভালো কাজ করতে পারে। এরপরে বেড়ানোর সুযোগ। এই যে যখন আপনি ক্লাস শুরু হয়ে যাবে, সিলেট কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না কেন, যে অনুষদেই ভর্তি হন না কেন, এখানে কিন্তু পড়াশোনার চাপ অনেক বেশি থাকবে। যে এখন তো তোমার কাছে কি সময় কাজে লাগতেছে না, কিন্তু তখন কিন্তু আপনার সময় মানে প্রচুর চাপ শুরু হয়ে যাবে। এর জন্য একটা ভালো প্রস্তুতি নিয়ে, যে মেন্টাল শারীরিক সমস্ত প্রস্তুতি নিয়ে তখন আসাই ভালো। আসলে কি হবে, যাতে আমাদের ক্লাস যখন চাপ থাকবে, আমি যেন এই চাপটাকে কাজে লাগাতে পারি। এই জন্য যদি বাপ মা আত্মীয় স্বজনের সঙ্গে বেড়াইতে যাওয়া, দেখতে যাওয়া, অথবা যদি মনে করেন আমি ঘুরতে বেড়াবো, ট্যুর, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় টুরিস্ট এরিয়া আছে, সেসব জায়গায় ঘুরতে যাওয়া, এসব জায়গায় আপনারা ঘুরতে পারেন, সময়টাকে কাজে লাগাতে পারেন, যাতে যখন ক্লাস শুরু হবে তখন যেন আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা আসতে পারি। নেক্সট, কিছু কিছু শিক্ষার্থী তারা আবার বলেছেন যে বই কি কি বই লাগবে, বইয়ের লিস্ট কি। আসলে এই কলেজে যেমন নির্দিষ্ট কয়েকটা বই পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বই না, এটা এখন আসলে বিশাল আকারের বইয়ের সুযোগ আছে। আর এখন তো ইন্টারনেটেও
অনেক সুযোগ আছে। এখানে আসলে সুনির্দিষ্ট কোনো বই না, তারপরেও আমাদের যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয়গুলি আছে সেখানে লাইব্রেরিতে অনেক বই আছে, যে শিক্ষক যে সাবজেক্ট উপর পড়াবেন উনি আসলে বই ঠিক করবেন বা আপনার সিলেবাস অনুযায়ী জানা যাবে। এখানে একটা সুনির্দিষ্ট বই নাই, তো ওখান থেকে আপনারা জানতে পারেন, সিনিয়রদের কাছ থেকে জানতে পারবেন। তারপরে যদি কেউ আগ্রহী হন, যেমন যদি আমি আমি যেমন বায়োকেমিস্ট্রি শিক্ষক, বায়োকেমিস্ট্রি প্রায় সবারই লাগবে। যদি আপনারা এই বায়োকেমিস্ট্রির ভিডিও দেখতে চান, আপনারা দেখতে পারবেন। যেমন আমাদের এখানে কার্বোহাইড্রেট মানে বায়োকেমিস্ট্রি, আপনার বায়োকেমিস্ট্রি যেটা বোঝাচ্ছি হলো পুষ্টি, পুষ্টি সবাই লাগে। আম, খাবার যেটা মানুষেরও খাবার লাগে, তাদের খাবারও কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার, অর্থাৎ শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ, তারপরে পানি, এগুলো যেমন মানুষেরও লাগে, এগুলো মাছেরও লাগবে, গরুরও লাগবে, ছাগলেরও লাগবে। অর্থাৎ এই বায়োকেমিস্ট্রির নলেজ সবারই লাগবে। যদি কেউ বায়োকেমিস্ট্রির নলেজ জানতে চান, যদি যে কোনো ফ্যাকাল্টির জন্য লাগবে, যে কোনো ইউনিভার্সিটির জন্য, এখানে আমি একটা লিঙ্ক দিয়েছি, এটা আমার একটা ভিডিও লিঙ্ক। আমার যে ভিডিও যেখান থেকে আপনারা দেখতেছেন সেখানে কিন্তু আসলে আছে, এখানে কোর্স ভিডিও, যদিও এখানে লেখা আছে ফর ফিশারিজ এন্ড ডিবিএম। শুরুর দিকে কিছু জিনিস হলো এই ফিশারি এবং ডিবিএম জন্য পুরাটাই মেটাবলিজম সহ, আর শুরুর দিকে কিছু এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি বা ফরেস্ট্রি সবারই, বায়োটেকনোলজি সবারই এই জিনিসগুলো কাজে লাগবে। শেষের দিকে যায় ভিন্ন ভিন্নতা আছে। যদি কেউ মনে করেন, আগ্রহী হন যে আমি দেখতে চাই, তাহলে আপনারা দেখতে পারেন, সময়কে কাজে লাগাতে পারেন এবং পড়া দেখতে পারেন যদি কেউ ইন্টারেস্ট হয়। আমি কাউকে বলবো না যে দেখতেই হবে। যারা জিজ্ঞেস করছেন যে সময় কিভাবে কাজে লাগাবো, তাদেরকেই এই পরামর্শ হচ্ছে আপনারা সময় কাজে লাগাতে পারেন। আর খাওয়া দাওয়া বা অন্যান্য জিনিস সুন্দরভাবে করেন, কারণ ইউনিভার্সিটিতে আসলে হলে থাকাটাও একটু কষ্ট হয়ে পড়ে, যে ইউনিভার্সিটিতে যান না কেন। আর বাংলাদেশে হলেতে একটু থাকা একটু কষ্ট হয়, আর খাওয়া দাওয়া একটু কষ্ট হয়, শুরুর দিকে কষ্ট হবে, এগুলো যেন আমরা মানিয়ে নিতে পারি। তো আজকে এই পর্যন্তই। আপনাদের দিন শুভ হোক। আর এই যেটা বলতেছিলাম যে ক্লাসে যেখানে আপনি লিঙ্ক পাচ্ছেন, যে আমার চ্যানেলে ফিশারিজ এন্ড ডিবিএম লিঙ্ক আছে, কার্বোহাইড্রেট পার্ট 1 পার্ট 2 এরকম আছে, প্রোটিনের পার্ট 1, লিপিডের 1 পার্ট 2, লিপিড পার্ট 3, প্রোটিনের যদি যান, প্রোটিনের দেখা যাচ্ছে নোটস অন প্রোটিন পার্ট 1 পার্ট 2, উপরে আছে পার্ট 3। কেউ ইচ্ছা করলে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন যদি সময় কাজে লাগে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আরো যদি কোনো প্রশ্ন থাকে, আমি আশা করি যে বিভিন্ন জন যে প্রশ্নগুলি করেছিলেন বেশিরভাগের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।